সাংবাদিক তাহির হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধেও দীর্ঘ হচ্ছে মামলার বহর। মধ্যরাতে আটক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, বনানীতে বিপুর ভবনের রাতভর অভিযান। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার, টেকনাফে হত্যা চেষ্টায় বদি সহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যেন দুর্নীতির আতুর ঘর, স্ত্রী সন্তানদের নামে ঋণ নিয়ে লোপাট করেন কোটি কোটি টাকা। পুলিশের গুলিতে এক পা হারিয়ে কাতরাচ্ছেন সাব্বির, চিকিৎসার খরচে জোগাতে হিমশিম মা বোনের, নৃশংস ঘটনার বিচার দাবি। এবং বিসিবির জরুরি সভা আজ, পদত্যাগ করবেন পাপন, দেশের কঠিন সময় পেরিয়ে পাকিস্তান বিপক্ষে ভালো খেলার আশা শান্তদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ছাত্র আন্দোলনে সহিংসতায় সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন তাহির জামানের মা শামসী আরা জামান। মামলার আবেদনে প্রথম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট.লাইভ নামে একটি নিউজ পোর্টালে ভিডিও সাংবাদিক ছিলেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানী গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে। মধ্যরাত থেকে বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভবনটি ঘিরে রেখেছে র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কোনো সংবাদকর্মীদের। এখন পর্যন্ত ভিতর থেকে 3টি ডিজিটাল লকার বাইরে আনা হয়েছে। ঘটনাস্থলে ভোররাত পর্যন্ত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ শিক্ষার্থীরা। এ সময় নুরুল হক নূর জানান, প্রিয় প্রাঙ্গণ ভবনের একাধিক তলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত অফিস রয়েছে। সেখান থেকে ছাত্র আন্দোলনে হামলাকারীদের অর্থ সরবরাহ করা হতো এবং বর্তমানে সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রয়েছে এমন সংবাদে তারা প্রশাসনকে জানায়। এরপর প্রশাসনের অভিযান শুরু হয়, তবে অভিযান শুরু করতে বিলম্ব হওয়ায় অর্থসহ অবৈধ মালামাল সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি। এই বিল্ডিং থেকে গত আগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। কারণ আজকে যখন এই ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে, তারা দেশের স্বার্থে সত্য কথাগুলো বলছে। এই কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই। আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে একের পর এক মামলা হচ্ছে আদালতে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রথমবার হত্যা মামলার আসামি হয়েছেন শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশেই সারা দেশে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। এসব অভিযোগে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। বিচার সেই শেখ হাসিনার নেত্রী তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ, আমি একদম রিস্কার চালক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলের হাতে ধরে চেঁচাইছে, ফারাই একটা গুলি করছে এন্দে গুলি করছে, হের আবার দে লড়ে সরে, আবারও লাথি মেরে আবার একটা ফিট পাশে গুলি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। 21 আসামির মধ্যে আছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। 302, 201 অ্যাকশন এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি ধারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে 5 আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরনজর সরকারি কলেজে শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ 49 জন। এছাড়া সাভারের জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলায় এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন পর্যন্ত মৃত্যুবরণকারীদের পরিবারের করা হত্যা মামলায় একে একে আসামি করা হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এছাড়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরো অনেককে আসামি করে মামলা করা হচ্ছে। মঙ্গলবার বগুড়া, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাটে করা হয় এসব মামলা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমনে শিক্ষার্থী, রিকশা চালক, পথচারী, শিক্ষক সহ সব হত্যাকাণ্ডে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে। গেল 4 আগস্ট বগুড়ায় রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 82 জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তহমিনা বেগম। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে 300 জন। রংপুরে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগমের করা এ মামলায় অজ্ঞাত 300 জনকেও আসামি করা হয়েছে। আজকে বিচার চাই যে আমার স্বামী কেন নির্ভয়ে হত্যা করলো, কি কারণ, কি দোষ ছিল তার। এই হায়নার সরকার এইভাবে মানুষকে হত্যা করেছে, সেই কারণে আজকে এই বাদী এই হত্যার বিচারের দাবিতে মাননীয় চিফ মেট্রোপলিটন আদালতে এসেছে এবং মামলা দায়ের করেছে। আন্দোলনে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক জনি হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ 187 জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেন নিহতের বাবা ইয়ামিন মিয়া। আন্দোলনে জয়পুরহাটে অটোরিকশা চালক মেহেদি হাসানের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 217 জনের নামে আদালতে মামলা করে নিহতের স্ত্রী জেসমিন আক্তার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম.এস. তামিম এই আবেদন করেন। এতে বলা হয়, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিএমপি কমিশনার সহ 19 জনের যোগসাজশে এই গণহত্যা সংগঠিত হয়। একই সাথে 71 টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণহত্যায় সহযোগী ছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়া গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান এইচ সরকারকেও অভিযুক্ত করা হয়েছে। 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি। তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আপনারা জেনে থাকবেন, এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল। এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে বদিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব 7। কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় ইয়াবার গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে রাত 10টার দিকে মেহেদীবাগ এলাকা থেকে বদিকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও 10ম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইয়াবা কাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। ডেমোক্র্যাট সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Sequel is usually worse. America's ready for a new chapter. America's ready for a better story. We are ready for a President Kamala Harris. And Kamala Harris is ready for the job. This is a person who has spent her life fighting on behalf of people who need a voice and a champion. As you heard from Michelle, Kamala was not born into privilege. She had to work for what she's got. And she actually cares about what other people are going through. She's not the neighbor running the leaf blower. She's the neighbor rushing over to help when you need a hand. As a prosecutor, Kamala stood up for children who had been victims of sexual abuse. As an attorney general of the most populous state in the country, she fought big banks and for-profit colleges, securing billions of dollars for the people they had scammed. After the home mortgage crisis, she pushed me and my administration hard to make sure homeowners got a fair settlement. Didn't matter that I was a Democrat. Didn't matter that she had knocked on doors for my campaign in Iowa. She was going to fight to get as much relief as possible for the families who deserved it. As Vice President, she helped take on the drug companies to cap the cost of insulin, lower the cost of health care, give families with kids a tax cut. And she is running for president with real plans to lower costs even more and protect Medicare and Medicaid and sign a law to guarantee every woman's right to make her own health care decisions.
In other words, Kamala Harris won't be focused on her problems. She'll be focused on yours. As president, she won't just cater to her own supporters and punish those who refuse to kiss the ring or bend the knee. She'll work on behalf of every American. That's who Kamala is. And in the White House, she will have an outstanding partner in Governor Tim Walz. Let me tell you something. Let me tell you something. I love this guy. Tim is the kind of person who should be in politics. Born in a small town, served his country, taught kids, coached football, took care of his neighbors. He knows who he is, and he knows what's important. You can tell those flannel shirts he wears don't come from some political consultant. They come from his closet, and they have been through some stuff. They have been through some stuff. That's right. Together, Kamala and Tim have kept faith with America's central story. A story that says we are all created equal. All of us endowed with certain inalienable rights, that everyone deserves a chance, that even when we don't agree with each other, we can find a way to live with each other. That's Kamala's vision. That's Tim's vision. That's the Democratic Party's vision. And our job over the next 11 weeks is to convince as many people as possible to vote for that vision. Now, it won't be easy. The other side knows it's easier to play on people's fears and cynicism, always has been. ডেমোক্র্যাট সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় দীপুমণিকে 4 দিন ও আরিফ খান জয়কে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের কড়া পাহারায় তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার সিএমএম আদালত অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার 7 দিন পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার বিকেলে কড়া পাহারায় তাদের নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর তোলা হয় এজলাস কক্ষে। এ সময় আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। এই শরীফার তত্ত্ব, ট্যাগ তত্ত্ব, মানে হাসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত রিমান্ড শুনানি শেষে দীপুমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ নামে মুদি দোকানদার যিনি এই হত্যার শিকার হয়েছেন
সরাসরি এই মামলায় ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং ওনারা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে। আদালতের প্রেক্ষিতে বলেছেন যে প্রাথমিকভাবে যেহেতু সত্যতা পাওয়া গিয়েছে, মহিলা একজন আসামি হওয়ার কারণে ডক্টর দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত আরিফ খান জয় যিনি অপর আসামি ওনার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদেরকে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে উঠে আসে খোকন দেশে বিদেশে শত কোটি টাকার সম্পদ গড়েছেন। আছে কোটি কোটি টাকা মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও ইটভাটা। তার বিরুদ্ধে রয়েছে স্বর্ণ চোরাচালানিরও অভিযোগ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে বাণিজ্যিক ফ্ল্যাট, আবাসিক ফ্ল্যাট ও রেস্টুরেন্ট। স্ত্রীর নামে রয়েছে প্রায় 7 কোটি টাকার সম্পত্তি। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। সংসদের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে নিয়োগ, বাণিজ্য, বদলি সহ নানা তদবির করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন জাহাঙ্গীর আলম। নিয়ন্ত্রণ করতেন নিজ এলাকার রাজনৈতিক পদ বাণিজ্য। ঢাকায় একাধিক ফ্ল্যাট, বাড়ি ও কোটি টাকা মূল্যের কয়েকটি গাড়ির অনুসন্ধান মিলেছে দুদকের অনুসন্ধানে। নানা সময়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যেন দুর্নীতির আঁতুড়ঘর। ব্যাংক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা সাবেক এই মন্ত্রীর আরেক নাম যেন ব্যাংক খেকো। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের 19 কোটি 3 লাখ টাকা ঋণের 1 টাকা শোধ না করেও ঋণ খেলাপিতে নাম নেই তার। নিজের স্ত্রী, সন্তানদের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে লোপাট করেছেন কোটি কোটি টাকা। মাজহারুল ইসলামের রিপোর্ট। কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকা হাসান মাহমুদ যেন ব্যাংক লুটেরাদের গডফাদার। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে 2013 সালে রূপালী ব্যাংক থেকে 12 কোটি 54 লাখ টাকা ঋণ নেন। 11 বছরে সেই ঋণের 1 টাকাও শোধ করেননি তিনি। জানা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে সুদ মওকুফ করিয়েছেন কয়েক দফা। রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে 2011 সালে গভীর সমুদ্রে মাছ ধরার 34টি ট্রলারের একটির লাইসেন্স পান তিনি। পরে ক্ষমতা খাটিয়ে ট্রলার তৈরির জন্য স্ত্রীর নামে ব্যাংক থেকে 12 কোটি 54 লাখ টাকা ঋণ নেন হাসান মাহমুদ। 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত 18টি কিস্তিতে 10 কোটি 37 লাখ টাকা রূপালী ব্যাংকে পরিশোধ করার কথা থাকলেও তা করেননি। ফলে সুদে আসলে তার কাছে ব্যাংকটির মোট পাওনা দাঁড়িয়েছে 19 কোটি 3 লাখ টাকা। তার এসব অপকর্মের সহযোগী ব্যাংকটির সাবেক এমডি এম ফরিদউদ্দিন সহ অনেক অসাধু কর্মকর্তা। শুধু নিজ নামেই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিকটাত্মীয়দের নামে ব্যাংক ঋণ নিয়ে সেগুলো বিদেশ পাচার করতেন তিনি। গত 15 বছরে হাসান মাহমুদ কত টাকা বিদেশ পাচার করেছেন তার সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। জানা যায় তার এসব দুর্নীতি নিয়ে কেউ কথা বললে তাদেরকে নানাভাবে অপদস্থ করা হতো। 5 আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর 11 আগস্ট ব্যাংক খেকো সাবেক এই মন্ত্রীর সব অ্যাকাউন্ট ফ্রিজ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বারবার সুদ মওকুফ, ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল, ঋণ পরিশোধের সময় বাড়ানোর বাজে নজির তৈরি করেছেন হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কিসের কোটা আর সংস্কারই বাকি, কোনোটাই জানা ছিল না সাব্বিরের। কখনো সে দেখেনি সরকারি চাকুরির স্বপ্ন, তবু সে সামিল হয়েছিল শিক্ষার্থীদের স্বপ্ন আদায়ের মিছিলে। পুলিশের গুলিতে এক পা হারিয়ে এখন সে কাতরাচ্ছে কার্যত বিনা চিকিৎসায়। তার চিকিৎসার অধিকার আদায়ে কি সামিল হবে না কেউ? সজীব রহমানের ক্যামেরায় সাব্বিরের দুঃসহ যন্ত্রণার কথা জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তখনও স্বৈরাচারী শেখ হাসিনা পতনের দাবি তোলেনি শিক্ষার্থীরা। কোটা সংস্কারের বিপ্লবে উত্তাল সারা দেশ। স্লোগান চলছে স্বৈরাচারী শেখ হাসিনার বিতর্কিত রাজাকার মন্তব্যের প্রতিবাদে। ভয়াল 19 জুলাই শুক্রবার বিকাল 3টা। ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিল সিএনজি মিস্ত্রি সাব্বির।
থানার সামনে গিয়ে দেখে শিক্ষার্থীদের মিছিল, স্লোগানে স্লোগানে মুখর পুরো বনশ্রী এলাকা। এই স্লোগানে জ্বলে ওঠে সাব্বির, সুরে সুরে তাল মিলায়। কখন যেন শিক্ষার্থীদের একজন হয়ে ওঠে 17 বছরের এই দিনমজুর, একাত্মতায় মিশে যায় ওদের সাথে। কিছু বুঝে ওঠার আগেই রামপুরা থানার সামনে থেকে মোহ গুলি ছড়ে পুলিশ। আতঙ্কিত সাব্বির লুকানোর চেষ্টা করে ড্রেনেজ পাইপের আড়ালে, মাথাটা লুকাতে পারে, তবে শরীর বিদ্ধ হয় গুলিতে। মেন রোডে দেখি আরো অনেক ছাত্র ভাইয়েরা আছে, তো ছাত্র ভাইয়েরা যখন স্লোগান ধরে তখন আমি ওই আন্দোলনের ভিড়ে ঢুকেছি। থানা পর্যন্ত যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়ে যায়, তো নিজেকে বাঁচানোর চেষ্টায় আমি লুকানোর চেষ্টা করি। লুকাতে গিয়ে যে আমার বডি কিছুটা ঢুকাইছি, আর কিছুটা ঢুকাতে পারিনি, গুলি লেগে যায়। নেওয়া হয় হাসপাতালে, মা আর বোনরা ছুটে যায়। অসংখ্য রোগীর কাফেলায় হাসপাতালে সাব্বিরের সিরিয়াল মিলে রাত 2টোয়। ওইদিন শুক্রবার ছিল, ওনাদের নাকি বন্ধ ডেট ছিল, ডাক্তার ছিল না। অপারেশনের রুমে ঢুকাইতে 2টা বেজে গেছে। আমার ভাই খুবই ব্যথায় ছটফট করছিল। সাব্বির আর তার মায়ের উপার্জনে চলতো মা ছেলের সংসার। অচল সংসারে এখন ছেলের চিকিৎসার জন্য চড়াসুদে ঋণ নিতে হয়েছে তার মাকে। আমার কাজ কাম বন্ধ হয়, আরও কাজ কাম বন্ধ হন, কিভাবে চলিব জানালা। চিকিৎসা চালা মনে করেন সুদে টাকা লইছি, কাম করছি, খাইছি, সমান সমান আছিলাম, ঋণ আছিলাম না আর কি। এখন আমি ঋণ নিয়ে গেছি অনেক টাকা। দুই বোনই মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা তুলছে সাব্বিরের চিকিৎসার জন্য। টাকা পয়সাও ছিল না আমাদের কাছে, পরে ঘরে মার জিনিস ছিল, ওগুলা বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে আমার ভাইয়ের চিকিৎসা করেছে। পুলিশের গুলি সাব্বিরের বুক চিরে মেরুদণ্ড ভেদ করে যায়, ফলে বিকাল হয়ে পড়ে তার ডান পা। সেই পায়ের যন্ত্রণা সইতে পারছে না সাব্বির, এখনও কাটা হয়নি তার অপারেশনের সেলাই। টাইলসের দোকানে কাজ করা সাব্বিরের মায়ের সাধ্য নেই প্রতিদিন 1500 টাকার ওষুধ কেনার। তিনি এই নৃশংস ঘটনার বিচার চান, তার আগে চান তার সন্তানের সুচিকিৎসা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা কখন করবে এই স্বাধীন রাষ্ট্র? মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। লঘুচাপের প্রভাব ও উজানের ঢলে ভোলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ রয়েছে পানিবন্দী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। পানিবন্দী মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? জেসিকা, যে অবস্থা গত কয়েকদিন ছিল, আজকে বলা যায় যে কিছুটা পানি কমতে শুরু করেছে। তারপরেও কিন্তু আজকেও বলা যায় যে জোয়ার এসেছে এবং জোয়ার এসে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে আসলে তাদের দৈনিক 2 দফা কিন্তু পানির দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাত 3টা থেকে 4টার সময় একবার জোয়ারের পানি ওঠে এবং একই সাথে আবার বিকেল নাগাদ পানি ওঠে। অর্থাৎ এই যে 2 দফা পানি ওঠে, এই 2 দফা পানি কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছেন এবং কিছু এলাকায় পানি নেমে যায়, আবার কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এবং এর কারণে মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে, পানিবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। আমি রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে একটি গ্রামে। এখানেও দেখতে পাচ্ছেন যে বন্যার পানি উঠে এখনো এখানকার জনপদ প্লাবিত রয়েছে। আমরা একজন পানিবন্দী মানুষের সাথে একটু কথা বলবো। আপনাদের এখানে জোয়ারে কি অসুবিধা হচ্ছে? আমাদের এখানে জোয়ারে উঠে সব তলিয়া যাইতে আছে, মনে পাক শাক করতে, খাওয়া দাওয়া করতে আমাদের বড় বেজাল বাজা যায়। বাজার সদাই করতে পারে না, মানুষ যাইতে পারে না, ফিরা ঘরের কিছু থাকে না। সকালে ওঠে, বিকালে ওঠে, 2-3 বেলা ওঠে, মানে একসাথে করে থাকে জমা পানি, আর যাইতে পারে না। উঠতে পারে বুড়িয়া, সব যাইতে পারে না। এই ধন্যবাদ। জেসিকা, যেমনটি শুনছিলেন যে আসলে মানুষের যে দুর্ভোগের কথা তারা বলছিল এবং এই অবস্থা কিন্তু আজকে প্রায় 1 সপ্তাহ ধরে বিরাজ করছে। যদিও এখন লঘু চাপের যে প্রভাব সেটি কমে গেছে, এ কারণে আজকে বৃষ্টিপাতও অনেকটা কম, কিন্তু যে পূর্ণিমার যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে যে বিস্তীর্ণ এলাকা সেটি প্লাবিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলছিল যে যেহেতু উজানের পানির চাপ কিছুটা কমেছে, সেক্ষেত্রে
হয়তো 1-2 দিনের মধ্যে উপকূলে যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হবে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে তারা এখানে বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য তাদের যে একটি প্রকল্প রয়েছে সেটি তারা করবেন এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলায় যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ধসে গেছে ভারতের সিকিম রাজ্যের 510 মেগাওয়াট তিস্তা জল বিদ্যুৎ কেন্দ্রের একাংশ। প্রশাসন জানিয়েছে মঙ্গলবার সকালের দিকে পাহাড় ধসে তিস্তা স্টেজ 5 বাঁধটি ভেঙে যায়। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও উদ্ধার কাজে নেমেছে জরুরি বিভাগ। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের সিকিম রাজ্যের তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটির উপর মঙ্গলবার সকালের দিকে এভাবেই ধসে পড়তে দেখা যায় পাহাড়। এমন ভয়াবহ ঘটনায় আঁতকে ওঠেন আশপাশে থাকা লোকজন। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটিতে পাহাড় ধসের দৃশ্য সেখানকার লোকজন মোবাইলে ধারণ করেন। এরপরেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে দেখা গেছে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর। ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ 5 বাঁধটি। স্টেশনের বৈদ্যুতিক পিলারের বেশ কয়েকটি ভেঙে পড়েছে। চিৎকার শোনা যায় স্থানীয়দের। ভারতীয় গণমাধ্যমে জানা গেছে পাহাড় ধসে 17 থেকে 18টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। গেল কয়েক সপ্তাহ ধরে এই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একাধিক ছোট বড় ধসের ঘটনা ঘটেছিল। বড় ঝুঁকি ও প্রাণহানির মাথায় রেখে সরিয়ে নেওয়া হয় লোকজনকে। ঘন ঘন ভূমিধসে ওই পাহাড়টি গেল কয়েকদিন ধরেই ঝুঁকিতে ছিল। এরই মধ্যে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলের আশপাশে পরিদর্শন করেছেন বলে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মহল। 2023 সালের অক্টোবরে সিকিমে লোনাক হ্রদ ভেঙে যে দুর্যোগ নেমে এসেছিল তাতে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার এই বাঁধটি। চলতি বর্ষায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম রাজ্য। এই মৌসুমে সিকিমে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে 32% বৃষ্টি বেশি হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।